রাষ্ট্রের এমপিরা পায়, মন্ত্রীরা পায়, সচিবরা পায়, সামরিক কর্মকর্তারা পায়, এইরকম বিশিষ্ট জনরা পায়। তাহলে যেই মানুষটা আজকে বাধ্য হয়ে পাহাড়ের টিলায় একটা বাঁশ দিয়ে টিন দিয়ে করা ঘরে থাকে, তাকে কেন রাজুক একটা প্লট বরাদ্দ দেয় না, একটা ফ্ল্যাট বরাদ্দ দেয় না? এই প্রশ্নটা করতে পারার নাম হচ্ছে জুলাইকে বুঝতে পারা। যে আজকে যে মানুষগুলো আপনার গরিবী হালতে বসবাস করছে, তাকে কেন গুরুত্বপূর্ণ হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে না? আপনি যদি সেনা কর্মকর্তা হন, আপনি যদি আমলা হন, আপনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি হন, আপনি তো সিএমএইচে পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা নিতে পারবেন অথবা অল্প খরচে পারবেন। এই রাষ্ট্রের পুলিশের হাসপাতাল আছে, সরকারি কর্মচারীদের হাসপাতাল আছে, সামরিক বাহিনীর সদস্যদের হাসপাতাল আছে, আর গরিব মানুষের হাসপাতাল আছে। গরিব মানুষের হাসপাতালটা কোথায়? আপনাদের ফেনীতে একটা সদর হাসপাতাল আছে না? ওইখানে কি আপনাদের এমপিরা, এই এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ট্রিটমেন্ট নিতে যান? ফেনীর আত্মীয় স্বজন আছেন না যারা দেশ চালায়, যে কারণে ফেনীর লোকজন সব এক দল করে। কি কারণে করে? মানে এই ফেনীবাসীকে এই রাষ্ট্র থেকে তারা আসলে কি দিয়েছে? ফেনী কৃতি সন্তানরা তো বাংলাদেশ পরিচালনা করছে, যেভাবে গোপালগঞ্জের সূর্য সন্তানরা দেশ চালাইছে। তাহলে ফেনীবাসীকে কেন হাসপাতালের জন্য, মেডিকেল কলেজের জন্য আন্দোলন করতে হচ্ছে, লড়াই করতে হচ্ছে? আপনার শহরে কেন বৃষ্টির পানি আর ওই সুয়ারেজের পানি একাকার হয়ে যাচ্ছে? তাহলে চিকিৎসা ব্যবস্থার দিকে তাকান, আবাসনের দিকে। যেটা বললাম যে এই রাষ্ট্র কাদেরকে অল্প টাকায়, যেখানে ধরেন পূর্বাচলে এক কাঠা জমির দাম হচ্ছে 1.5 কোটি টাকা, সেইটা আপনাকে 7 লাখ টাকায়, 8 লাখ টাকায় রাষ্ট্রের এই তথাকথিত গুণীজনদেরকে দেয়। তাহলে এই রাষ্ট্র কি আসলে গুণীজনদের জন্য? এই গুণীজনরাকে এই রাষ্ট্রটা বাড়ানোর জন্য আসলে কোনো লড়াই করেছেন, রক্ত দিয়েছেন? তাদের ছেলেমেয়েরা কি মিছিলে যায়? তাহলে এই রাষ্ট্রটা আসলে কার? চিকিৎসার প্রশ্ন যখন আসে, তখন দেখবেন এই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বিদেশে চিকিৎসা নিতে পারেন সরকারের টাকায়। আপনি যদি এমপি হন, আপনি মন্ত্রী হন, আপনি বিশিষ্ট জন হন, আপনি যদি সামরিক বেসামরিক কর্মকর্তা হন, আপনি বিচারপতি হন, রাষ্ট্রের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে আপনি ব্যাংককে, সিঙ্গাপুরে, পশ্চিমে, বিলেতে ট্রিটমেন্ট নিতে পারবেন। এই চুপ্পু দেখছেন না কয়দিন আগে দাঁতের ডাক্তার দেখাইতে গেছে লন্ডনে? তাহলে এই রাষ্ট্র একটা গরিব রিক্সাওয়ালাকে কি একটা দাঁতের ডাক্তার দেখানোর জন্য লন্ডনে পাঠাবে? তাহলে এই রাষ্ট্রটা আসলে কার? এই রাষ্ট্রের থাকার আয়োজন এক একজনের জন্য এক এক রকম কেন? এই রাষ্ট্রের চিকিৎসার আয়োজন এক একজনের জন্য এক এক রকম কেন? এই রাষ্ট্রের লেখাপড়ার আয়োজন দেখেন, যারা ধনীর ছেলেমেয়েরা তারা বড় বড় ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তেছে, আর আমার আপনার গরিব পরিবারের, নিম্নবিত্ত পরিবারের সন্তানরা সরকারি প্রাইমারি স্কুলে পড়ে, যেই প্রাইমারি স্কুলে অধিকাংশ টিচার অধিকাংশ দিন ক্লাস নিতে আসেন না। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান, কনসালটেন্ট থাকার কথা, কনসালটেন্ট নাই, ডাক্তার নিয়মিত আসেন না, নার্স নাই, সরকারের বিনামূল্যের ওষুধ পাওয়া যায় না, ওগুলো বাজারে সিন্ডিকেটে বিক্রি হয়ে যায়। তাহলে এই রাষ্ট্রের লেখাপড়া থেকে শুরু করে, চিকিৎসা থেকে শুরু করে থাকার আয়োজন, আপনি কিসে চড়বেন? আপনি কি অটোতে চড়বেন, টেসলায় চড়বেন, না পাজেরোতে চড়বেন? সেটা রাষ্ট্র সাবসিডাইজ করে দেয়। কারণ আপনি গুণীজন হয়েছেন, আপনাকে একটা গুরুত্বপূর্ণ গাড়ি দেবে, এবং ওই গাড়িতে চড়ে ওই এলাকার রাজা বাদশারা ঘুরে বেড়াবেন, আর প্রজারা লুঙ্গি উঁচায়ার পানির ভিতর থেকে হাঁটু পানিতে এপার ওপার পার হবেন। তাহলে এই রাষ্ট্র গণপরিবহনের ব্যবস্থা করছে না, যেটা ডিগনিফাইড, সম্মানজনক হতে পারে সবার জন্য। তাহলে জুলাইয়ের লড়াইটা আসলে কি ছিল? যে আমরা আসলে এই রাষ্ট্রটা একটা কোটার জন্য করতে চাই না, এটা আমার সবার রাষ্ট্র হবে, এবং এই সবার রাষ্ট্র না হওয়া পর্যন্তই হচ্ছে এটার লড়াই। এটার লড়াইটা হচ্ছে ওই যতদিন পর্যন্ত বলা হয়েছে না যে বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর, যতদিন না পর্যন্ত এই রাষ্ট্র এদেশের কোটি কোটি মানুষের এই বুকের ভেতরের ঝড় অ্যাড্রেস করতে পারবে না, এই ঝড় নিবারণ করতে পারবে না, এই ঝড় প্রশমিত করতে পারবে না, ততদিন পর্যন্ত জুলাই বিভিন্ন নামে জেলায়, উপজেলায়, মহানগরীতে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে বারবার ফিরে আসবে। ঠিক একইভাবে জুলাইয়ের আবাবিলরাও ফিরে আসবে। ওরা ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ বলতে বলতে স্লোগান দেবে পাড়ায় মহল্লায়।
তাই আমাদের জুলাইয়ের আন্দোলনের মোটা জায়গাটা হচ্ছে যে এই রাষ্ট্রটাকে সবার করা, এই সবার করার লড়াইটাই হচ্ছে জুলাইয়ের লড়াই। যে আমরা কোটা চাই না, আমরা শুধুমাত্র কোটারের জন্য এই রাষ্ট্রকে চাই না, আমরা সবাইকে নিয়ে এই রাষ্ট্রকে এনজয় করতে চাই, এই রাষ্ট্রের মালিকানার দাবি করতে চাই। এবং এই জন্যই দেখবেন যে বারবার বলা হয়েছে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলা হয়েছে। এবং যখনই আমরা সেই নতুন রাজনৈতিক বন্দোবস্তের আলাপ তুলতেছি, আমাদের সরকারি দল থেকে শুরু করে এই দেশের ক্ষমতার কাঠামোতে যারা বসে আছেন তারা প্রত্যেক দিন চাচ্ছে আমাদেরকে পুরাতন রাজনৈতিক বন্দোবস্তে অভ্যস্ত করে রাখতে। আমরা নতুন বন্দোবস্তের কথা কি বলেছি? আমরা বলেছি যে আইন শৃঙ্খলা বাহিনীকে দলের ঊর্ধ্বে উঠে প্রফেশনালি কাজ করতে দিতে হবে। আমরা ইন্ডিপেন্ডেন্ট পুলিশ কমিশন গঠনের জন্য প্রস্তাব করলাম। সোনার বাংলার গণ অভ্যুত্থান পরবর্তী নির্বাচিত সরকার সেই অর্ডিন্যান্সকে র্যাটিফাই করবার প্রয়োজন মনে করলেন না। আমরা নতুন রাষ্ট্র বলতে, বন্দোবস্ত বলতে কি বুঝিয়েছিলাম? যে আমাদের বিচার বিভাগ কোনোভাবে কোনো দলের পারপাস সার্ভ করতে পারবে না, সে জনগণের জন্য বিচার ডিসপেন্স করবে, ইনসাফ করবে। এবং সেজন্য আমরা যেটা করেছি, সংসদ সচিবালয়ের জন্য অর্ডিন্যান্স করা হয়েছিল, সরকার পাশ করে নাই। আমরা বিচারকদেরকে নিরপেক্ষভাবে অ্যাপয়েন্ট করার জন্য অ্যাপয়েন্টমেন্ট কমিশন করার কথা বলা হয়েছে, সরকার সেটা পাশ করে নাই। তাহলে দেখেন, আমরা যেটা নতুন রাষ্ট্র চাচ্ছি, সরকার এবং এই ক্ষমতার কাঠামোতে যারা বসে আছেন তারা আমাদেরকে পুরাতন রাষ্ট্র ব্যবস্থায় নিয়ে যেতে চাচ্ছে। আমরা চাচ্ছি আমাদের অর্থনৈতিক খাতে নতুন কোনো এসালামের জন্ম হইতে পারবে না। জনগণের টাকা জনগণের আমানত হিসাবে ব্যাংকগুলোতে থাকবে। ঠিক দেখেন, ইসলামী ব্যাংকটা ব্যাংকিং কুয়ের শিকার হয়ে গত বছর থেকে মাত্র ঘুরে দাঁড়াচ্ছিল, এক বছরের মাথায় তাকে আবার বন্ধ করে দিল, তাকে আইন পরিবর্তন করে এসালামের কাছে তুলে দেওয়ার বন্দোবস্ত করা হচ্ছে। ব্যাংক রেজুলেশন আইন অর্ডিন্যান্স আমরা যেটা ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশন সময় যেটা পাশ করেছিল, সেটা তারা র্যাটিফাই করেছে 18 খ যোগ করে দিয়ে। তারা নতুন রাষ্ট্র বানাতে দিতে চায় না, কারণ তারা পুরাতনভাবে এসালামকে এই রাষ্ট্রের মসনদে রাখতে চায়, যেন আমার টাকায় এসালামের ছেলে সিঙ্গাপুরে 53,000 টাকা দিয়ে এক প্লেট খাবার খেতে পায়। ওরা সেই রাষ্ট্র চায়, ওরা ওই রাষ্ট্র চায় যেই রাষ্ট্রে আমার টাকা দিয়ে এসালাম চিনি কলের ক্ষতিপূরণের টাকা লন্ডনের আদালতে দিবে 25 কোটি টাকা আগামী কয়েকদিনের ভিতরে। কারণ এগুলোর বাপের টাকা না, এগুলোর নৌকা বেচা টাকা না, এগুলো জনগণের ঘামের টাকা, রক্তের টাকা। ওই যে বন্যায় যারা হারিয়ে গেছে কৃষকদের জমি, ফসল, গবাদি পশু, এটা তাদের টাকা। এবং সেই টাকাগুলোকে জনগণের কাছে আমানত আকারে রাখার বন্দোবস্ত করতে সরকার দিচ্ছে না। আমরা চেয়েছিলাম এই রাষ্ট্রে সরকার রাজনৈতিক দলের ভিতরে ক্ষমতার ভারসাম্য তৈরি হবে। যিনি দলের প্রধান থাকবেন তিনি সংসদে এবং সরকারের প্রধান থাকতে পারবেন না, কিন্তু সেইটা র্যাটিফাই করবার ব্যাপারে তারা নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে, তারা সেখানে একমত হয় নাই। তাহলে দেখেন, প্রত্যেকটা জায়গায় যেখানে আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তের লড়াই করেছি, যেটা জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল, যেটা নতুন সরকারের কাছে আমাদের আকাঙ্ক্ষা ছিল, তারা সেই আকাঙ্ক্ষার সাথে বারবার বেইমানি করতেছেন। তারা জনগণের আকাঙ্ক্ষার সাথে, ওয়াদার সাথে বারবার লঙ্ঘন করছেন। এবং শুধু জুলাই সনদ না, তারা দেখবেন গণভোটের গণরায় নিয়ে একটা শব্দ কথা বলছে না, অথচ তাদের পরামর্শে এবং তাদের প্রস্তাবেই গণভোট অধ্যাদেশ এবং গণভোট করা, গণভোটের প্রশ্নের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। শুধুমাত্র গণভোটের গণরায় নিয়ে তারা খেলছে না, ইভেন তার দলের 31 দফার মিনিমাম 6-7টা দফা ইতিমধ্যে তারা লঙ্ঘন করেছে। ওইটা তো আমরা বানায় দেই নাই, ওইটা তো জামাত বানায় দেয় নাই। 31 দফা কি জামাত শিবির বানায় দিছে? তাহলে ওইটা মানতে আপনার সমস্যা কোথায়? 31 দফা তো এনসিপি, এবি পার্টি বানায় দেয় নাই, তাহলে ওইটা মানতে আপনার সমস্যা কোথায়? 31 দফার 1 নম্বর দফা ছিল সংবিধান সংস্কার কমিশন করা হইবে। আমরা সবাই তো একমত হয়েছিলাম, আপনাদের প্রথম দফার সাথে পুরো ঐকমত্য কমিশন একমত হয়েছিল বলেই সংসদ সদস্যরা একই দিনে 2টা শপথের ওয়াদা করেছিলেন যে ওনারা সংসদ সদস্য হবেন এবং সংবিধান সংস্কার পরিষদের জন্য শপথ নেবেন। ওনারা নিলেন না। আপনারা কি শুধু জুলাই সনদ ভঙ্গন করলেন, না আপনাদের দলীয় 31 দফাও লঙ্ঘন করলেন? তাহলে যেই দল তার নিজের করা, তার বডিতে পাশ হওয়া নিজের দফা জাতির সাথে যেগুলো ওয়াদা দিয়েছে সেটা সে লঙ্ঘন করছে, সে মানুষের কষ্ট দুঃখ লাঘব করবার লড়াই কিভাবে করবে? এবং এটাই হচ্ছে জুলাইয়ের সাথে গাদ্দারি। যে জিনিসটা করবার ওয়াদা ছিল সেইটা না করা। এরপরে দেখেন, তারা বলেছিলেন
যে তারা স্থানীয় সরকার প্রশাসনে কখনো কোনো প্রশাসক দেবেন না যদি না মেয়র চেয়ারম্যান মারা যায় অথবা আদালত নির্দেশ দেয়। বাংলাদেশের 56টা ইউনিটে, মহানগরীতে, আপনার সিটি কর্পোরেশনের, জেলাতে ইতিমধ্যে বিএনপি প্রশাসক দিয়েছে। বিএনপির 31 দফায় বলা ছিল তারা ক্রীড়াঙ্গনে ফুটবল ক্রিকেটে দলীয়করণ করবেন না। আসার আগে বাফে দখল করেছে, আসার পরে বিসিবি দখল করেছে, বাবার দোয়া ক্রিকেট বোর্ড বানিয়েছে, সব নেতাদের ছেলে মেয়েদেরকে ডাইকা ওইখানে আপনার নির্বাচনের নাটক বানিয়েছে। তাহলে এই যে আপনি একের পর এক আপনার দেওয়া দফা লঙ্ঘন করছেন, এগুলো কি জুলাইয়ের সাথে কনসিস্টেন্ট? এটা কি জুলাইয়ের 1400 শহীদদের আকাঙ্ক্ষা ছিল? এই যে তরুণরা ফেনীতে জীবন দিয়েছিল, বুক পেতে দিয়েছিল, তারা কি বলেছিল যে আমার রক্তের সাথে আপনাকে গাদ্দারি করবার জন্য অনুমতি দিয়ে দিলাম, সম্মতি দিয়ে দিলাম? তাহলে আজকে এই লড়াইটা হচ্ছে আমাদের শুধুমাত্র 24-এর গণ অভ্যুত্থানের লড়াই না, এই লড়াইটা হচ্ছে বাংলাদেশকে বাংলাদেশ বানানোর লড়াই। বাংলাদেশটাকে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের ভিত্তিতে ঢেলে সাজিয়ে একটা নতুন রাষ্ট্র বানাবার লড়াই। বাংলাদেশ রাষ্ট্রটা যেন 20 কোটি মানুষের হয়, যিনি ধনী হবেন, যিনি গরিব হবেন, যিনি হিন্দু হবেন, যিনি মুসলমান হবেন, যিনি পাহাড়ি হবেন, যিনি সমতলী হবেন, যিনি শহরে থাকেন, যিনি গ্রামে থাকেন, যিনি পেশায় থাকেন অথবা বেকার থাকেন, এই রাষ্ট্র সবার রাষ্ট্র হবে। এই রাষ্ট্রের লড়াইটাই ছিল 24-এর লড়াই, এবং সেটাই হচ্ছে জুলাই সনদ, গণভোটের রায়, বিচার, এই মৌলিক কাঠামোতে হাত দেবার মধ্য দিয়ে পরিবর্তন করবার লড়াই। কিন্তু আপনারা কি করলেন? নতুন করে 71 ব্যবসায় ফিরে গেলেন, যেই ব্যবসা শেয়ার মার্কেটে ইতিমধ্যে দরপতন হয়েছে, যেই কোম্পানি ইতিমধ্যে দেউলিয়া হয়ে গেছে, ওই ব্যবসার দোকান খুলছেন এখন। ওই দোকানে এখন আপনি রবীন্দ্রনাথ ঠাকুররে বেচতেছেন, 71 সালরে বেচতেছেন, 72 সালের সংবিধান বেচতেছেন। যেই দোকানের পণ্য হইল আওয়ামী লীগ কেনা বেচা করে, ওই পণ্য আপনার দোকান থেকে পাবলিকের কেনার কি কারণ আছে? যেই মাল আওয়ামী লীগের দোকান থেকে মানুষ কেনে, কিন্তু সেই মাল আপনার দোকান থেকে মানুষ কেন কিনবে? কি কারণ আছে? অতএব আজকে সরকারি দলকে আমরা আহ্বান করছি, আপনারা ইতিহাসের গতিধারায় যেই জাতীয়তাবাদী রাজনীতি ছিল, যেই শহীদ জিয়ার রাজনীতি ছিল, সেখান থেকে অনেক দূরে চলে গেছেন। অতএব আমাদের আহ্বান হচ্ছে আপনারা আপনাদের রাজনীতির পথে ফিরে আসেন। তা না হলে মনে রাখবেন, ওই যে বুকের ভিতর যে অনেক ঝড় আছে, এই ঝড় জুলাইতে, আগস্টে না, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, যে কোনো মাসে আষাঢ়, শ্রাবণ, জুলাই আকারে বৃষ্টির আবাবিলের মতো হয়ে আবার বাংলাদেশে ফিরে আসবে। তারা আবার লড়াই করবে। এই লড়াই থেকে আপনারা পার পাবেন না। আসেন, তাই আজকে এখান থেকে আমরা আহ্বান করছি, সম্মিলিতভাবে আসেন, বাংলাদেশ করবার লড়াইটা করি। বাংলাদেশের আজাদির লড়াই, স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থের লড়াই, পররাষ্ট্রনীতি এবং প্রতিরক্ষা নীতির জায়গা থেকে শুরু করে সবাই সম্মিলিতভাবে ক্রস পার্টি কনসেনসাসের ভিত্তিতে বাংলাদেশটাকে এমন একটা জায়গাতে নিয়ে যায় যে এই রাষ্ট্রটাকে দেখে উত্তর প্রজন্ম 100 বছর পরে 2071 সালে যখন স্বাধীনতা দিবস পালন করবে, তখন আজকের এই প্রজন্মের 2024-এর সৈনিকদেরকে তারা শ্রদ্ধার সাথে স্মরণ করে বলবে, ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাইকে আসসালামু আলাইকুম।